জনগণের অধিকাংশ প্রত্যাশা পূরণ করছে সরকার বললেন প্রধানমন্ত্রী। ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। বিএনপি পাকিস্তানের দালাল, গণহত্যা নিয়ে কথা বলে না বললেন ওবায়দুল কাদের। প্রতিহতের আহ্বান। কুড়িগ্রামে হবে ভুটানের অর্থনৈতিক অঞ্চল। থিম্পুতে বার্ন হাসপাতাল করবে বাংলাদেশ। ঈদের আগেই শ্রমিকদের বেতন বোনাস পরিশোধে অনুরোধ, অসন্তোষ ঠেকাতে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব পাশ, ভোটদানে বিরত যুক্তরাষ্ট্র, ক্ষুব্ধ ইসরায়েল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা সার্বভৌমত্বকে খর্ব এবং অর্থনৈতিক মুক্তির আকাঙ্ক্ষাকে নস্যাৎ করার ষড়যন্ত্র আজও থামেনি। তবে রাজনৈতিক সদিচ্ছা এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে সীমিত সম্পদ দিয়েও যে একটি দেশকে এগিয়ে নেওয়া যায় তা প্রমাণ করেছে আওয়ামী লীগ। জাতীয় উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনেকাংশে পূরণ করেছে সরকার। ফারজানা শোভা জানাচ্ছেন বিস্তারিত। স্বাধীনতা ও জাতীয় দিবস 2024 উপলক্ষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমেই স্মরণ করেন স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানান জাতীয় 4 নেতা, মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদেরকে। সর্বশ্রেষ্ঠ বাঙালি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে টানা চতুর্থবার দেশ পরিচালনার দায়িত্ব দেয়ায় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান সরকার প্রধান। সকলের সমর্থন এবং সহযোগিতা নিয়ে সাধারণ মানুষের জন্য কাজ করার অঙ্গীকার করেন। সোনার বাংলাদেশ গড়ার কাজ আরো এগিয়ে নেওয়ার জন্য আমি বারবার এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি। রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ গড়ে তোলা হয়েছে জানিয়ে তিনি বলেন, কেউ যাতে একচেটিয়া বাজার তৈরি করে অধিক মুনাফা না করতে পারে সে বিষয়ে কঠোর সরকার। জিনিসপত্রের দাম বাড়লে সাধারণ মানুষের, বিশেষ করে সীমিত আয়ের মানুষের কষ্ট হয়। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি মানুষের কষ্ট লাঘবের। সরকার প্রধান আরও বলেন, রাজনৈতিক সদিচ্ছা এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে সীমিত সম্পদ দিয়েও দেশকে এগিয়ে নেওয়া যায় তা আজ প্রমাণিত। আমরা দেশবাসীর প্রত্যাশা অনেকাংশেই পূরণ করতে সক্ষম হয়েছি। এটা কোনো অসার বাগাড়ম্বর দাবি নয়। বাংলাদেশ আজ আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত। বিগত 15 বছরের অধিক সময় ধরে সরকার পরিচালনা করছে। এই 15 বছরের অভিযাত্রা একেবারেই কুসুমাস্তীর্ণ ছিল না। প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ, মহামারী, যুদ্ধ, আন্তর্জাতিক অস্থিতিশীল পরিস্থিতি, সর্বোপরি দেশি বিদেশি শক্তির নানা ষড়যন্ত্র আমাদের চলার পথকে বাধাগ্রস্ত করেছে বারবার। শেখ হাসিনা বলেন, দুর্যোগ, মহামারী, যুদ্ধ, আন্তর্জাতিক পরিস্থিতি এবং দেশি বিদেশি শক্তির নানা ষড়যন্ত্র উন্নয়ন অগ্রযাত্রাকে বারবার বাধাগ্রস্ত করেছে। আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্বকে খর্ব করার এবং অর্থনৈতিক মুক্তির আকাঙ্ক্ষাকে নস্যাৎ করার ষড়যন্ত্র আজও থামেনি। ষড়যন্ত্রকারীরা এখনো ওত পেতে বসে আছে কিভাবে বাংলাদেশের অগ্রসরমান অভিযাত্রাকে স্তব্ধ করা যায়। সুযোগ পেলেই তারা আঘাত আনবে। তাদের সামনে একমাত্র বাধা আওয়ামী লীগ। আওয়ামী লীগকে ছলে বলে কৌশলে নিশ্চিহ্ন বা দুর্বল করতে পারলেই পরাজিত শক্তির উত্থান অনিবার্য। কাজেই কান্ডারি হুঁশিয়ার। হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই ভুলুণ্ঠিত হতে দেবে না বলেও আবারও অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। আমাদের সংবিধানই গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া ও সমুন্নত রাখার সর্বোচ্চ রক্ষা কবচ। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। 25 মার্চ গণহত্যায় জড়িতদের প্রতি ঘৃণা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিলিস্তিনের গণহত্যা নিন্দা জানিয়ে যুদ্ধ নয় শান্তির বার্তা ছড়িয়ে দেবার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। 75 পর ক্ষমতাসীনরা নির্বাচনী প্রহসন, দল ভাঙা সহ নানা অরাজনৈতিক কর্মকাণ্ডে দেশকে পিছিয়ে দিয়েছিল বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমনের রিপোর্ট।
মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, শিক্ষা, সংস্কৃতি, শিল্প, সাহিত্য, বিজ্ঞান, প্রযুক্তি, জনকল্যাণ ও গবেষণায় যাদের অসামান্য অবদান, তাঁদের প্রতি রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানসূচক স্বীকৃতি স্বাধীনতা পদক। ওসমানী স্মৃতি মিলনায়তনে এবছর স্বাধীনতা পদকে ভূষিত 10 বিশিষ্টজনকে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭৫ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর হত্যাযজ্ঞ, নির্বাচনী প্রহসন, দল ভাঙনসহ নানা অরাজনৈতিক কর্মকাণ্ড সংগঠনে তৎকালীন ক্ষমতাসীনদের ভূমিকা তুলে ধরেন প্রধানমন্ত্রী। ১৯৭৫ সালের পর আমরা কি দেখেছি? আমাদের অগণিত নেতা কর্মীদের নিয়ে দিনের পর দিন অত্যাচার, নির্যাতন চালানো হয়েছে এবং এরপরে নির্বাচনী প্রহসন, দল গঠন, দল ভাঙন, নানা ধরনের খেলা ২১টা বছর আমাদের উপর চলেছে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করে আমাদের কয়েকটি প্রজন্মকেই ধ্বংসের দিকে দিয়ে গিয়েছিল, কিন্তু আজকের নতুন প্রজন্ম তারা ইতিহাস জানতে চায়, বুঝতে চায় এবং সেই প্রেরণা নিয়েই তারা নিজেদের জীবনকে গড়তে চায়। ২৫ মার্চের ভয়াল গণহত্যায় জড়িতদের প্রতি জাতির ঘৃণা প্রকাশ করেন বঙ্গবন্ধু কন্যা। ২৫শে মার্চ আসলে গণহত্যা দিবস হিসেবেই আমরা স্বীকৃতি দিয়েছি, তার কারণ পাকিস্তানিরা যে সেই ৭১ সালে ২৫শে মার্চ থেকে যে গণহত্যা শুরু করেছিল, আর যারা এই গণহত্যার সাথে জড়িত তাদের প্রতি জাতির ঘৃণা জ্ঞাপন করছে। প্যালেস্টাইনিদের উপর ইসরায়েল কর্তৃক যে গণহত্যা চালানো হচ্ছে, বাংলাদেশ তার তীব্র প্রতিবাদ জানিয়ে যাচ্ছে এবং আমরা প্যালেস্টাইনিদের সাথে আছি। শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী বাংলাদেশ এখনও বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি অনুসরণ করছে বলে জানান সরকার প্রধান। যুদ্ধ মানুষের কোনো কল্যাণ বয়ে আনে না, কারণ যুদ্ধকালীন অবস্থা কি আমরা তাই জানি, আমরা ভুক্তভোগী, তাই আমরা যুদ্ধ চাই না। এমনকি আমরা যে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি, সেখানেও আমাদের প্রতিবেশী দেশের সাথে আমরা আলোচনা করছি, আমরা সংঘাতে যাইনি। বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ, তবুও দুর্ভাগ্যের বিষয় আমাদের দেশের অভ্যন্তরে কিছু লোক অগ্নিসন্ত্রাস, খুন খারাপি অনেক কিছু করে থাকে। তাদের সুমতি হোক, সেটাই আমরা চাই। ইফতার পার্টি এড়িয়ে রোজায় মানুষের পাশে থাকতে আবারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা ইফতার পার্টি বাদ দিয়েছি। আমাদের নেতা কর্মী থেকে শুরু করে প্রতিটি প্রতিষ্ঠান সকলকে আহ্বান করেছি যে ইফতার পার্টি না করে ইফতার সাধারণ মানুষের মাঝে আপনারা বন্টন করেন। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। বিএনপি পাকিস্তানের দালালি করে বলেই গণহত্যা দিবস নিয়ে একটি কথাও বলে না। ৭১ গণহত্যার স্বীকৃতি পেতে দালালদের প্রতিহত করার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মানিক শিকদারের রিপোর্ট। ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু এভিনিউয়ে আলোচনা সভা। অংশ নেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। জাতিসংঘে গণহত্যার স্বীকৃতি না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেন তারা। প্রায় ৩ লক্ষ মুসলমানকে হত্যার শিকার হতে হয়েছিল হারজে বসনিয়াতে, সেটার গণহত্যার শিকার আছে। অথচ ৭১ সালে আমাদের ৩০ লক্ষ বাঙালি প্রাণ হারিয়েছিল, সেটার আন্তর্জাতিক স্বীকৃতি নাই। পাকিস্তানি সেনাবাহিনী হবে যুদ্ধ অপরাধী, পাকিস্তান হবে যুদ্ধ অপরাধী রাষ্ট্র। গণহত্যার আলামত নষ্টের জন্য জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে দায়ী করে বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্রের কারণে এখনো গণহত্যার স্বীকৃতি পাওয়া সম্ভব হয়নি। ৭১-এ আইএসআইয়ের এজেন্ট হিসেবে খাপটি মারা সেই মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সকল কিছুকে নস্যাৎ করে দিয়েছে। বহু আগে স্বীকৃতি পেত, কিন্তু ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর গণহত্যার সমস্ত আলামত নষ্ট করা হয়েছিল। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বক্তব্যের শুরুতে বিএনপি আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশের সমালোচনা করে বলেন, যারা পাকিস্তানের দালালি করে তারা স্বাধীনতার শত্রু। বিএনপি পাকিস্তানের দালালি করে নয়াপল্টনে মির্জা ফখরুল মুক্তিযোদ্ধার সমাবেশ করেছে। আমি জানতে চাই, মির্জা ফখরুল ৭১-এ আপনি কোথায় ছিলেন? গণহত্যার স্বীকৃতি নিয়ে আওয়ামী লীগ সরকার কাজ করছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, পাকিস্তানের দালালদের প্রতিহত করা হবে। আমাদের আজকে সকল স্বীকৃতি পেতে হলে এই দালালদের প্রতিহত করতে হবে।
পরাজিত করতে হবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। যে লক্ষ্য ও আকাঙ্ক্ষা নিয়ে দেশের মানুষ যুদ্ধ করেছিল তা আজও বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবসের সমাবেশে মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধে মানুষ যে স্বপ্ন দেখেছিল তা আজও পূরণ হয়নি। এই দেশে মানুষ কখনো কারো দাসত্ব স্বীকার করেনি, ভবিষ্যতেও করবে না বলে মন্তব্য করেন ফখরুল। একাত্তরের চেতনাকে ধারণ করে নতুন প্রজন্মকে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব। যে চেতনা, যে স্বপ্ন, যে লক্ষ্য, যে আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে আমরা সেদিন পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, সেই আকাঙ্ক্ষা স্বপ্ন ছিল এক গণতান্ত্রিক বাংলাদেশের। দুর্ভাগ্য আমাদের আজকে 52 বছর পরে সেই বাংলাদেশের মানুষ তাদের মালিকানা হারিয়ে ফেলেছে। বাংলাদেশ ও ভুটানের মধ্যে 3টি সমঝোতা স্মারক সই ও একটি চুক্তি নবায়ন হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ে চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভুটানের রাজা জিগমে খেসার নামগোয়েল ওয়াংচুক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে 4 দিনের সফরে বাংলাদেশে এসেছেন ভুটানের রাজা। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। সোমবার সকাল 10:20 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক। রাজার সফর সঙ্গী ভুটানের রানী ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। বিমানবন্দরে ভুটানের রাজাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় রাজাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়, গার্ড অব অনার দেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। 4 দিন সফরের প্রথম দিন সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভুটান রাজা। এ সময় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন ও স্মারক বইয়ে স্বাক্ষর করেন। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন ভুটানের রাজা। স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে একান্ত বৈঠকে অংশ নেন তারা। 2 দেশের সমঝোতা স্মারক অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের সরকার প্রধান ও ভুটানের রাজা। স্মারক ও চুক্তি সই অবলোকন করেন তারা। ভুটানের থিম্পুতে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট প্রতিষ্ঠা, বাংলাদেশের কুড়িগ্রামে ভুটানের জন্য বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং ভোক্তা সুরক্ষায় প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক সই হয় 2 দেশের মধ্যে। এছাড়া নবায়ন হয় সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত চুক্তি। 26 মার্চ ভোরে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন ভুটান রাজা। 4 দিনের সফরে তার বেশ কিছু কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে। 4র্থবারের মতো সরকার গঠনের পর এই প্রথম ভুটানের রাজা বাংলাদেশ সফরে এলেন। বন্ধুপ্রতিম দেশের রাজার এই সফরের মধ্য দিয়ে 2 দেশের দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন মাত্রা পাবে, বাড়বে বিনিয়োগ ও বাণিজ্যের পরিসর, আন্তর্জাতিক যোগাযোগেও আসবে নতুন মাত্রা। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। ঈদের আগেই পোশাক শ্রমিকদের বেতন বোনাস পরিশোধে মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন শিল্প পুলিশের প্রধান। এর মধ্যে বোনাস এপ্রিলের প্রথমেই এবং বেতন ছুটির আগে দেওয়ার অনুরোধ তার। একই সঙ্গে জানিয়েছেন বেতন বোনাসকে কেন্দ্র করে কোনো অপশক্তি যাতে আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে তা নিশ্চিতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। আর শিল্প মালিকরা বলছেন, কঠিন হলেও নির্দিষ্ট সময়ে বেতন বোনাস দেওয়ার চেষ্টা চলছে। আহমেদ বাবু রিপোর্ট। রাজধানীর উত্তরায় শিল্প পুলিশের প্রধান কার্যালয়ে পোশাক শিল্পের মালিকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সরকারের বিভিন্ন সংস্থা ও শিল্প পুলিশের বৈঠক। বৈঠকে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ সহ বিভিন্ন কারখানার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন শিল্প পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমান। জানান, কোনো মালিক বেতন দিতে ব্যর্থ হলে বিকল্প ব্যবস্থা বের করার অনুরোধ করা হয়েছে নেতাদের। বোনাস প্রত্যেকটি শ্রমিক যেন মাসের শুরুতেই পায়, আমরা প্রত্যাশা করব। মালিক যারা আছেন তাদেরকে অনুরোধ করব বোনাসটা যেন যথাসময়ে পায়। শ্রমিক যেন ঈদের বেতন নিয়ে যেতে পারে, এই ব্যবস্থা মালিক সংগঠন যারা আছেন তারা করবেন। এই শ্রমিকদের বেতন ভাতাকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী, কোনো শক্তি
কোনো রকম ভ্যান্ডালিজমের সুযোগ না পায়, আমাদের ইন্ডাস্ট্রি কলকারখানা যেন অক্ষত থাকে, এই জন্য আমরা চেষ্টা করব। এ সময় পোশাক কারখানার মালিকরা বলেন, রপ্তানি অর্ডার কমে যাওয়া, গ্যাসের মূল্যবৃদ্ধি সহ বিভিন্ন কারণে শিল্পে সংকট তৈরি হয়েছে। অতীত এরকম হয়েছে, আমরা কিন্তু ঈদের আগের দিন পর্যন্ত মানে সবাইকে অন্তত শ্রমিকদেরকে বেতন বোনাস দিয়ে বিদায় করতে সক্ষম হয়েছি। সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে, তবে এবার আগের চেয়ে একটু সংকট বেশি। ভালো ফ্যাক্টরি মালিকও কিন্তু সাফার করছে, কেউ হয়তো এখন পর্যন্ত ফ্রন্ট লাইনে বলছে না, চেষ্টা করছে তার মতো করে সমাধান করতে। তো আপনাদেরকে অনুরোধ করব যে একটা ফ্যাক্টরি মালিক পারতপক্ষে কোনোভাবেই, যে একটা সুস্থ ফ্যাক্টরি মালিক কিন্তু তার বেতন বা বোনাস বাকি রাখে না। 2024 সাল কঠিন হলেও নির্দিষ্ট সময়ে পোশাক শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের চেষ্টা করা হচ্ছে বলেও জানান মালিকরা। ব্যাংকের সাথে নানান রকম সংকট। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। গাজায় যুদ্ধ শুরুর 5 মাস পর প্রথমবারের মতো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হল যুদ্ধবিরতির প্রস্তাব। যুক্তরাষ্ট্র ভেটো না দিলেও ভোট দেয়া থেকে বিরত ছিল। প্রস্তাবে গাজায় ত্রাণ সরবরাহ সহ হামাসের হাতে বন্দী সব জিম্মির শর্তহীন মুক্তির দাবি জানানো হয়েছে। এদিকে প্রস্তাব পাশের পরপরই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের ওয়াশিংটন সফর বাতিল করেছে ইসরায়েল। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পাকিস্তানের সাবেক সেনা কর্মকর্তারা 25 মার্চে গণহত্যা স্বীকার করেছে, আন্তর্জাতিক স্বীকৃতির দাবি। আগুনে বিরান মহাখালী বস্তি, খোলা আকাশের নিচে 2 শতাধিক পরিবার। আবার আমন্ত্রণ রাত 11টায় 21 সংবাদে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সমরাষ্ট্র প্রদর্শনী পরিদর্শন করলেন রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন। রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড স্কোয়ারে এই প্রদর্শনীতে রাষ্ট্রপতিকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান এবং সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। এরপর যুদ্ধ বিমানে ফ্লাইপাস্ট এবং সেনাবাহিনী চৌকস ছাত্রী সেনাদের প্যারাট্রোপিং প্রত্যক্ষ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিএনপি 25 মার্চ কাল রাতে গণহত্যার কথা বলে না, কারণ তারা পাকিস্তান এবং আইএসআই এর দালাল বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। আর 71 গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সরকারকে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা, জানাচ্ছেন আতিক রহমান পূর্ণিয়া। 25 মার্চ গণহত্যায় শহীদদের স্মরণে সম্প্রীতি বাংলাদেশের আলোচনা অনুষ্ঠান। আমাদের পূর্ব বাংলার ভূমি চাই। এতে অংশ নিয়ে প্রায় সব বক্তাই তাদের গবেষণা এবং বিভিন্ন তথ্য প্রমাণ থেকে 71-এর 25 মার্চের নৃশংসতা তুলে ধরেন। এবং তারা স্বীকৃতি পেয়েছে তাদের ডায়াসপোরা পিপল। তারা বলেন, পাকিস্তানের সাবেক অনেক সেনা কর্মকর্তা বিভিন্ন সময় 25 মার্চ 1971-এর গণহত্যার কথা স্বীকার করে গেছে। 71 সনেই তো আমেরিকার অনেক পত্রিকা এসেছে। আমাদের যেখানে যখন রাত্রে গণহত্যা হয়, ওদের দেশে তো তখন দিন, তখন পত্রিকা এসছে, বিশ্ববাসী জানে। বাংলাদেশে সেই পাকিস্তানি চরেরা যাদের বুকে রক্তক্ষরণ হয়েছিল বাংলাদেশ স্বাধীন হওয়াতে, তারা বলছে ভারতীয় দ্রব্য বর্জন করো। কেন বলছে জানেন? যে ভারত আমাদের স্বাধীনতায় অপরিহার্য শক্তি হিসাবে কাজ করেছে, এটি একমাত্র কারণ। বিএনপি ভারত বিরোধিতার সমালোচনা করেন বক্তারা। তারা বলেন, স্বাধীনতা বিরোধীরা এখনো মাথা চাড়া দিয়ে উঠতে চাইছে। আজ রাত পোহালেই উঠবে স্বাধীনতা দিবসের লাল সূর্য, লাখো বাঙালির ঢল নামবে সাভার স্মৃতিসৌধে, টুঙ্গিপাড়ায় 32 নম্বরে, জনপদের পথে পথে। আমরা এই জনশক্তিকে সঙ্গে নিয়ে একসাথে লড়ব এবং আমরা লড়তে চাই সেই বিশ্বাস রেখে যে সবাইকে নিয়ে আমরা 1971-এর 9 মাসের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আনব। আজকে 25 মার্চ 2024, আজকে যখন বিএনপি সমাবেশ করে, সে সমাবেশে বসে কিন্তু 25 মার্চকে স্মরণ করে না। কিভাবে স্মরণ করবে? কিভাবে তারা স্মরণ করবে? মির্জা
ফখরুল ইসলাম আলমগীররা তো অবশ্যই পাকিস্তানিদের আইএসআইকে সন্তুষ্ট করার জন্য ভারত বিরোধিতার জিকির তুলবেন। এটি তো তাদের পুরনো অভ্যাস, পুরনো খাসলত। ৭১ পাকিস্তানি বাহিনীর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে রাষ্ট্রেরও দায়িত্ব আছে বলে আলোচনায় উঠে আসে। এই দিবসটি পালনের জন্য উদ্বুদ্ধ করতে হবে, সচেতন করতে হবে। আতিক রহমান পূর্ণিয়া, একুশ টেলিভিশন, ঢাকা। প্রতিষ্ঠার 14 বছর পূর্ণ করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যুগ পেরোনোর সময়ে ট্রাইব্যুনাল থেকে রায় এসেছে ৫৫টি। শীর্ষ রাজাকারদের রায় এলেও দল হিসেবে জামায়াতের বিচারে অপূর্ণতা রয়েই গেছে বলে মন্তব্য তদন্ত সংস্থার সমন্বয়কের। তবে মানবতাবিরোধী বিচারে সফল প্রসিকিউশন টিম বলে দাবি তাদের। শাকির আরজু রিপোর্ট। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের নিরীহ বাঙালির উপর বর্বর গণহত্যা, ধর্ষণ, নিপীড়ন সহ মানবতা বিরোধী নৃশংসতা চালায়। এসব অপরাধে তাদের সহযোগিতা করে এবং নৃশংসতায় সরাসরি অংশ নেয় এদেশীয় কিছু দোসর। এদের মধ্যে ছিল রাজাকার, আল বদর ও আল শামস বাহিনী। এরপর নানা চড়াই উতরাই পার হয়ে স্বাধীনতার ৩৯ বছর পর মানবতা বিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন হয়। আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১০ সালের ২৫ মার্চ। পরে ২০১২ সালের ২২ মার্চ ট্রাইব্যুনাল ২ নামে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। এখন একটি ট্রাইব্যুনালে বিচার কাজ চলমান। মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে গত ১৪ বছরে ৫৫টি মামলার রায় হয়েছে, আর চলমান মামলার সংখ্যা ৩০টি। তদন্ত শেষ করে ট্রাইব্যুনালে দাখিল করা প্রতিবেদন ৩টি, আর আসামির সংখ্যা ১৬৫ জন। রায়ে মোট আসামি ১৫৫ জন। আপিল বিভাগের বিচারাধীন ৫৪ জনের মামলা। পলাতক আসামির সংখ্যা ৩৭ জন। মোট মামলা ১২১ ও আসামি ৩৪০ জন। এ পর্যন্ত ৬ জনের ফাঁসি সহ ৭ আসামির দণ্ড কার্যকর হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর হায়দার আলী বলেন, শীর্ষ রাজাকারদের বিচার সম্পন্ন হয়েছে। বর্তমানে আরও বেশ কয়েকটি মামলার বিচার কাজ চলছে। আরও একটি ট্রাইব্যুনালের প্রয়োজনীয়তার কথা বললেন এই প্রসিকিউটর। একটা লোকাল রাজাকারও যেভাবে মানুষকে মারছে, যে বড় বড় রাজাকার যারা ছিল তারাও মানুষ মারছে, হুকুম দিছে ওদের কাজে দুর্ধর্ষ এরা সবাই। আমি খুব স্পষ্টভাবে মনে করি যে ৩০টা মামলা যেহেতু চলমান আছে, আর একটা ট্রাইব্যুনাল আমাদের প্রয়োজন। তদন্ত সংস্থার সমন্বয়ক এম সানাউল হক বলেন, চূড়ান্ত বিচারে দণ্ডিতদের আপিলের নিষ্পত্তি না হওয়া এবং দেশে বিদেশে পলাতক আসামিদের ধরতে না পারায় ভুক্তভোগীদের মধ্যে হতাশা কাজ করছে। দল হিসেবে জামাতের তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিলেও আলোর মুখ দেখেনি এখনো। হতাশা রয়েছে এই বিষয়েও। প্রথমত, জামাতের আমরা তদন্ত করেছি এবং এটা একটা গবেষণামূলক তদন্ত। আমাদের প্রচুর শ্রমঘণ্টা, আমরা সবাই প্রায় ইনভলভ ছিলাম। আইনের বিধান অনুসারে আমরা তদন্ত করি, প্রতিবেদন পাঠিয়ে দিই প্রসিকিউশনে, এরপরে দায়িত্বটা প্রসিকিউশনে পেয়ে এসে যায়। ট্রাইব্যুনালের রায়ের পর সব আইনি প্রক্রিয়া শেষে শীর্ষ পর্যায়ে ৭ আসামির দণ্ড কার্যকর হয়। এদের মধ্যে ৬ জনের ফাঁসি কার্যকর হয় এবং আমৃত্যু কারাদণ্ড ভোগ করেন জামাত নেতা দেলোয়ার হোসেন সাইদি। শাকিরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। রাজধানী মহাখালী গোডাউন বস্তির আগুনে সব হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছে ২ শতাধিক পরিবার। এ পর্যন্ত তেমন কোনো সহায়তাও পাননি বলে জানিয়েছেন তারা। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আহমদ বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন শিউলি শবনম। রাজিয়া বেগম, বাড়ি ভোলা জেলায়। পরপর 2 বার আগুনে সবকিছু হারিয়ে আজ নিঃস্ব। আমার কিছুই নাই স্যার, সবই শেষ। আয়সা দেখতেছি শুধু আগুন আর আগুন। আমি আমার স্বামীকে খুঁজতেছি, আমার মেয়েকে খুঁজতেছি, কাউকে দেখি না। পরে একবার এদিক দিয়ে এলাম, একবার এদিক দিয়ে এলাম, কোনো দিক দিয়ে ঢোকার কোনো ক্ষমতা নাই। তার মতো আব্দুর রহমান, অসংখ্য মানুষ এখন পথে বসেছে। আগুনে পোড়া চাল সংগ্রহ করে বাঁচার চেষ্টা করছেন তারা। এ পর্যন্ত প্রয়োজনীয় সহায়তা পাননি বলে জানালেন ক্ষতিগ্রস্তরা। সব পুড়ে গেছে, আমাদের ঘর বাড়ি সব কিছু পুড়ে গেছে, ঘরের কিছু মাল সামান বার করতে পারি নাই। সরকার যদি আমরা কিছু সাহায্য না করে তাহলে আমরা ঘর দর তোলার কোনো ইয়া নাই। প্রত্যক্ষদর্শীরা বলছেন, গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারদিকে। গ্যাসের তেল লাগছে, আগুনটা গ্যাসের তেল লাগছে,
বেটি নান তো বয়সিন বেলে না তাতে কীভাবে লাগছে কই তার না ঘর তালা দেওয়া ছিল। তাহলে তালা দেওয়ার পরে আমরা দুতলাতে নামতে নামতে আগুনের হাড় আয়া পড়ছে, আর আমরা কিচ্ছু বাইর করতে পারছি না। রোববার বিকেলে বনানীর গোড়াউন বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের ২.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শিউলি শবনম, ২১ টেলিভিশন, ঢাকা। নিচে আবারও সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে জনবল নিয়োগে দুর্নীতি প্রমাণ, বুয়েটের সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলার অনুমোদন। আবার আমন্ত্রণ রাত ১১টার ২১ সংবাদে। জনবল নিয়োগে দুর্নীতির অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সহ ২ জনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের উপপরিচালক ড মোহাম্মদ জহিরুল হুদার সই করা চিঠিতে সংশ্লিষ্টদের এই অনুমোদনের বিষয়টি জানানো হয়। রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক কামরুল আহসান জানান, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বর্তমানে ইলেকট্রিক্যাল বিভাগের অধ্যাপক ড রফিকুল ইসলাম শেখ ও সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও বর্তমানে ই বিভাগের অধ্যাপক ড সেলিম হোসেনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করাতে বলা হয়েছে। সোমবার অনুমোদনের চিঠি পাওয়ার কথা জানিয়ে আগামী ২৭ মার্চ দুর্নীতি দমন কমিশনের আঞ্চলিক সমন্বিত কার্যালয়ে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি। ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়ানো, কর্মস্থলে নিরাপত্তা ও বকেয়া ভাতা পরিশোধ সহ ৪ দাবিতে দ্বিতীয় দিনের মতো সারা দেশে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করেছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ। সকাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ এবং কর্মবিরতি পালন করে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ইন্টার্ন চিকিৎসকরা। এর আগে ৪ দফা দাবি আদায়ে হাসপাতালের পরিচালকের কাছে স্মারকলিপি দেন তারা। ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, গত ৯ মাস ধরে তাদের কোনো ভাতা দেয়া হচ্ছে না। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা ১৫,০০০ থেকে ৩০,০০০ টাকা মাসিক সম্মানের দাবিতে ধর্মঘট সহ মানববন্ধন করছে। সকাল থেকে হাসপাতালে রোগী দেখা বন্ধ সহ সড়কে অবস্থান নিয়ে মানববন্ধন করে হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসকরা। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় তার স্বামীকে আটক করা হয়েছে। দুপুর ১২টার দিকে পাবনা শহরের মনসুরাবাদ আবাসিক এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। নিহত শারভিন সুলতানা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী। এবার বিশেষ আয়োজন বিকাশ ঈদ কেনাকাটা। গরমের পাশাপাশি প্রকৃতিতে বর্ষারও ঘনঘটা। ঈদ সামনে রেখে তাই ফ্যাশন হাউসগুলো এনেছে নানা বৈচিত্র্যের পোশাক। আর ফ্যাশন সচেতন মানুষদের কেনাকাটায় স্বাচ্ছন্দ্য দিতে বিকাশ দিচ্ছে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার। মিনালাতিবা রিপোর্ট। বছরের অন্যতম বড় উৎসব ঈদ উল ফিতর। এই উৎসব ঘিরে উৎসাহ উদ্দীপনা থাকে সবার মাঝেই, আর সেই উদ্দীপনার বড় অংশই নতুন পোশাক। ঈদ উপলক্ষে আরামদায়ক পোশাক এনেছে মেন্স ওয়ার্ল্ড। রাজধানীর এলিফ্যান্ট রোডে মেন্স ওয়ার্ল্ডের শোরুমে ছেলেদের জন্য থাকছে নানান ডিজাইনের পোশাক। নতুন ডিজাইনের ক্যাজুয়াল শার্ট, ফর্মাল শার্ট, টি শার্ট, পলো শার্ট, শর্ট ও লং পাঞ্জাবি, প্যান্ট ও বেল্ট নিয়ে হাজির হয়েছে মেন্স ওয়ার্ল্ড। এক্সক্লুসিভ পাঞ্জাবি আছে আমাদের এখানে, কাবলি সেট আছে সব বয়সী লোকদের জন্য। মেন্সল নতুন পাঞ্জাবি যেমন আপনার কাবলি সেট। ঈদে কেনাকাটায় আনন্দ বাড়িয়ে দিতে মেন্স ওয়ার্ল্ডের সাথে যুক্ত হয়েছে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ।
কেনাকাটায় বিকাশ পেমেন্ট করলেই পাচ্ছেন 500 টাকার কুপনে 5% পর্যন্ত ক্যাশব্যাক। ক্যাশব্যাক অফারটা বিকাশ থেকে দিচ্ছে 200 টাকা। তো 200 টাকার অফারটা যেমন কাস্টমার পেতে গেলে প্রথম পেমেন্টে পাবে 100 টাকা, নেক্সট ডে যদি পেমেন্ট করে সেক্ষেত্রে পাবে আর 100 টাকা, এই নিয়ে টোটাল 200 টাকা। বিকাশের এমন উপহারে ক্রেতাদের পাশাপাশি খুশি বিক্রেতারাও। বিকাশ আমাদের ক্যাশব্যাক দিচ্ছে 200 টাকা। আর আমি মেন্স ওয়ার্ল্ড থেকে শপিং করছি, সেখানেও আমি প্রথম পারচেসে 100 টাকা ক্যাশব্যাক পেয়েছি। ক্যাশব্যাকটা পেয়ে আমার ভালোই লাগতেছে, আসলে পেমেন্ট করে একটা ক্যাশব্যাক পেলাম। আমরা বিকাশে আমরা যে কোনো অনলাইন বা যে কোনো শপিংয়ে আমরা বিকাশ পেমেন্ট করতে পারছি, এটা আমাদের জন্য খুবই উপকৃত হয়েছে। মানুষের টাকা পয়সা টান দিতে পারছে না, দেখে নিতে পারছে না, আমাদের জন্য এটা সুবিধা হচ্ছে বিকাশের জন্য আর কি। বিকাশকে ধন্যবাদ সুযোগটা করে দেওয়ার জন্য, এবং আমাদেরও সবার একটা উপকার হয়েছে বিকাশের কল্যাণে। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ব্যবসা বাণিজ্যের সংবাদ। পবিত্র মাহে রমজান উপলক্ষে সোশ্যাল ইসলামী ব্যাংকের ক্যাশ ওয়াকফ শীর্ষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 25 মার্চ ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন অনুষ্ঠানটির শরিয়া সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান মাওলানা ওবায়দুল্লাহ হামজা। বিশেষ আলোচক ছিলেন সদস্য সচিব ডক্টর মোহাম্মদ মঞ্জুরে ইলাহি। এ সময় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফোরকানুল্লাহ, উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবিবুর রহমান সহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহী বৃন্দ। এছাড়াও ব্যাংকের আঞ্চলিক প্রধান, সকল শাখার ব্যবস্থাপক, অপারেশন ম্যানেজার ও উপশাখার ইনচার্জরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলে 328 রানের হারের কারণ যে ব্যাটিং ব্যর্থতা, আর তা স্বীকার করে নিজেদের ভুল মাথা পেতে নিলেন দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। হারা তো হারায়, আমার মনে হয় বড় রানে হারি, ছোট রানে হারি, হারা তো হারায়। হ্যাঁ, ব্যাটিংটা আমাদের ভালো হয়নি দুইটা ইনিংসে। যদি পুরো টেস্ট ম্যাচে দেখি যে টপ অর্ডার আমরা ভালো খেলিনি, শুধু আমরা যে ভালো খেলিনি তা না, দুই টিমই টপ অর্ডার ব্যাটসম্যান স্ট্রাগল করেছে। প্রথম 15-20 ওভার দুই টিমেরই আর্লি উইকেট পড়েছে, বাট এই এক্সকিউজটা আসলে দেওয়া ঠিক হবে না। আমার মনে হয় এই জায়গাটাতে আমাদের কিভাবে আমরা আরেকটু বেটার করতে পারি এটা নিয়ে আমাদের কাজ করা দরকার, এবং একটা দুইটা উইকেট পড়লে কিভাবে আমরা পরের ব্যাটসম্যানগুলো এই রেসপন্সিবিলিটিসটা নিয়ে ব্যাটিং করছে এটা ইম্পর্টেন্ট। সো আশা করছি যে সামনে ম্যাচ ভালো কিছু হবে। 2026 বিশ্বকাপ ও 2027 এশিয়ান কাপের বাছাইয়ে ফিরতি লেগে মঙ্গলবার ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে দুপুর 3টা 30 মিনিটে। কুয়েতের মাঠে বিশ্বকাপ বাছাই পর্বে 5-0 গোলে হেরেছে বাংলাদেশ। এবার সেই দলকেই কিনা ঢাকায় হারানোর স্বপ্ন দেখছে লাল সবুজেরা। কেননা এবারে ম্যাচটি চেনা আঙিরাতে হওয়ায় দলে আত্মবিশ্বাসও বেশি। ফিলিস্তিনকে কখনো হারাতে পারেনি বাংলাদেশ। 1 ড্র ও 5 হারের পরিসংখ্যান নিয়ে কুয়েতে তাদের মুখোমুখি হয়েছিল দল। সেখানে ব্যর্থ হলেও এবার প্রত্যাশাটা একটু ভিন্ন। এর সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। জনগণের অধিকাংশ প্রত্যাশা পূরণ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। বিএনপি পাকিস্তানের দালাল, গণহত্যা নিয়ে কথা বলে না, বললেন ওবায়দুল কাদের। প্রতিহতের আহ্বান। কুড়িগ্রামে হবে ভুটানের অর্থনৈতিক অঞ্চল, থিম্পুতে বার্ন হাসপাতাল করবে বাংলাদেশ। ঈদের আগেই শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের অনুরোধ, অসন্তোষ ঠেকাতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব পাস, ভোটদানে বিরত যুক্তরাষ্ট্র, ক্ষুব্ধ ইসরায়েল। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন episode-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/episode24 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।